হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেপার লার্নার্স। আজকে হিন্দু নিউজ পেপার অ্যানালিসিস করব। আজকের তারিখ হচ্ছে 24/4/2022। কিন্তু শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলতে চাই যে আজকে লোডশেডিং মানে বারবার কারেন্ট যাচ্ছে, ঠিক আছে? তো দেখো এখনও পর্যন্ত কারেন্টের প্রবলেম রয়েছে, তাও আমি ভিডিওটা আপলোড করছি, যেহেতু প্রত্যেক দিন ভিডিওটা দিতে হবে নিউজ পেপারের ব্যাপার, ওই জন্যই বাধ্য হচ্ছে আজকে দিতে। তা তোমরা একটু মন দিয়ে শোনো ভালো করে। আমি প্রত্যেকটা জিনিস খুব সহজ এবং সরলভাবে বলবো, ওকে বন্ধুরা? ইংরেজি এবং বাংলাতে খুব সহজ সরলভাবে বলবো। তাহলে প্রথম নিউজটা তোমরা মন দিয়ে শোনো, শুরু করছি। WTO may ease curbs on Indian grain export। দেখো নওজা ওকনজা ইওয়ালা, যে ডিরেক্টর জেনারেল WTO is looking into resolving WTO rules that are making it difficult for India to export food grains to meet shortages in other countries caused by the Russian-Ukraine war। দেখো একই জিনিসই ঘুরে এসছে। রাশিয়া ইউক্রেন ওয়ার হওয়ার ফলে ফুডের অনেক স্কারসিটি দেখা গেছে, হুইটটা ঠিক মতন এক্সপোর্ট হচ্ছে না অন্যান্য দেশে। তা অন্যান্য দেশ যেহেতু ইম্পোর্ট করতে পারছে না, ওই জন্য ইন্ডিয়ার কাছে একটা অপরচুনিটি রয়েছে যে ইন্ডিয়া সেটাকে ফুলফিল করে। কান্ট্রিজ লাইক ইন্ডিয়া who can probably supply food grains are facing difficulties with WTO। WTOর কিছু নর্মস থাকে, সেই নর্মসের জন্য ইন্ডিয়া কিছু মানে এই সাপ্লাইগুলো করতে পারছে না। সেটা এখানে তুলে ধরা হয়েছে এই ডিরেক্টর জেনারেলের সামনে, যিনি WTOর নওজি ওকনজো ইওয়ালা। ওকে বন্ধুরা, at the IMF plenary meeting, WTO looking at it food export issues positively। তা WTO থেকেও বলা হয়েছে যে ঠিক আছে, এইটার জন্য আমরা দেখব কি করা যেতে পারে। India gets this opportunity that are carving out of a challenging situation, she said, war having not just brought challenges to India like having to deal with the global hike in commodity prices but also opportunities। এবং শুধু তাই নয়, এই যে স্কারসিটি দেখা গেছে এবং ডিমান্ডও বেড়েছে, তার সঙ্গে সঙ্গে প্রাইসও বেড়ে যাচ্ছে, কারণ স্কারসিটি প্রচুর খাদ্যের। তা এই জন্য এই সিচুয়েশনটা উঠে এসছে। গম এবং অন্যান্য দ্রব্য রপ্তানি করার কথা উঠেছে, এটা তো আগেও বলেছি। দেখো ইন্ডিয়া হ্যাজ রিচড আউট টু মোর দ্যান 20 কান্ট্রিজ, ঠিক আছে, রিগার্ডিং এক্সপোর্টিং হুইট ইজ টার্গেটিং 15 মিলিয়ন টনস, ঠিক আছে, অফ হুইট ফর দ্য এক্সপোর্টিং দিস ইয়ার। তাহলে ভাবো, মানে 15 মিলিয়ন টনসের একটা টার্গেট নেওয়া হয়েছে এবং 20 কান্ট্রিজের কাছে পৌঁছাবে এক্সপোর্টিং। অ্যাজ পার ব্লুমবার্গ, দেখো এতদিন পর্যন্ত একটা জিনিস তোমাদের ভালো শোনো, ইন্ডিয়া হ্যাজ রিচড আউট টু মোর দ্যান 20 কান্ট্রিজ regarding exporting wheat is targeting record 15 million tons of wheat for export this year, এই ইয়ারে। as per the Bloomberg report অনুযায়ী India is expected to have surplus there this year, মানে এইটাকে আরো পার করার চেষ্টা করবে, যেটা একটু আগে ডিজিটটা বললাম, অ্যাকর্ডিং টু দ্য Bloomberg report, producing more than 111 মানে 111 মিলিয়ন টন অফ দ্য ক্রপ। ক্লিয়ার? The India's export of food grains to meet global market shortages was also discussed during the External Affairs Minister S. Jaishankar meetings in the Washington last week। লাস্ট উইকে যে ওয়াশিংটনে গিয়েছিলেন এস জয়শঙ্কর, যে 2+2 আমাদের মিটিংসটা হয়েছে, হ্যাঁ, ডিফেন্স মিনিস্টার ছিল, তারপর এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার ছিল, হ্যাঁ, সেখানে গিয়ে আলোচনা হয়েছিল 2+2 ফরেন যে ডিফেন্স মিনিস্ট্রি, সেখানে গিয়েও এই আলোচনাটা হয়েছিল, এবং ডায়ালগ অ্যাজ ওয়েল অ্যাজ বাইল্যাটারাল মিটিং উইথ দ্য ইউএস অফিসিয়াল। ইন্ডিয়া ইজ ট্রাইং টু ওয়ান অফ কোর্স, চেষ্টা করছে ফাইন্ড মার্কেট ফর ইটস প্রোডাক্ট, মানে কি বলতো, মানে চেষ্টা করছে যে এই যে আমরা যে গমটা একটা ভালো কোয়ালিটির গম যেটা এক্সপোর্ট করব, তাহলে এটা মার্কেটে যেন ভালোভাবে চলে এবং ভালোভাবে হয়ে যায়, ঠিক আছে। তাই ইন্ডিয়া ইজ ট্রাইং টু ওয়ান অফ কোর্স ফাইন্ড মার্কেট ফর ইটস প্রোডাক্ট, ঠিক আছে। আর নো ডাউট আমাদের গমের কোয়ালিটি অনেক ভালো, যেটা এর আগেও একবার আলোচনা করেছিলাম, বলা হয়েছিল।
দেখো অর্থপূর্ণ সহায়তা যাতে যেখানে ক্ষুধা মানে যেখানে ধরো খুব স্কারসিটি দেখা যাচ্ছে, ক্ষুধা মন্দা দেখা যাচ্ছে, খুব মানে এই কী বলবো ফুড স্কারসিটি দেখা যাচ্ছে, সেখানে শস্য যাবে এবং তাদের কাছে পৌঁছানোটাই আসল লক্ষ্য। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, এরপর দেখো WTO এর যে এই ক্রাইটেরিয়া যেটা আছে, আমি একটু আগে বললাম যে ক্রাইটেরিয়া আছে, সেটা ইন্ডিয়া এক্সপোর্ট করতে পারছে না, যার জন্য কিছু কিছু ক্রাইটেরিয়া থাকে। কিন্তু সেখান থেকে আমাদের ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামন উনি বলেছেন যে কিছু রিল্যাক্সেশন দিতে, সেই রিল্যাক্সেশন যদি দেওয়া হয় তাহলে এগুলো সুবিধা হয়। তাই WTO থেকেও বলা হয়েছে ঠিক আছে এইটার ব্যাপার নিয়ে ভাবা হবে। ওকে, তা নিউজটা এইভাবেই এসছে। এবার যেহেতু WTOর কথাটা উঠেছে তাই WTO নিয়ে একটু ভালো করে শুনে নাও। দেখো WTO রেগুলেটেড ওয়ার্ল্ড ট্রেড, গোটা বিশ্বের যত ট্রেড হয় সেটা রেগুলেট করে। ঠিক আছে? The WTO is the successor to the General Agreement on Tariff and Trade, was created in 1947. The Uruguay Round 1986 to 94 of the GATT led to the WTO's creation. WTO began operations on 1st January 1995. The agreement stabilizing the WTO, commonly known as Maracas Agreement, যে মারাকাস এগ্রিমেন্ট হয়েছিল, was signed in the Maracas, Morocco, যেটা 1994-এ। ঠিক আছে? আর এই যে আমাদের যে WTOর যে হেডকোয়ার্টার হচ্ছে সেটা হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড। আগে ছিল গ্যাট, 1995 থেকে WTO কাজ শুরু করে দেয়। দ্য গ্যাট যখন ছিল সে ডিল করতো শুধুমাত্র গুডস নিয়ে, WTO ডিলস করে গুডস আর সার্ভিস দুটোই নিয়ে, এটা যেন মনে থাকে। আর WTO মেম্বার সংখ্যা হচ্ছে 164টা। ইন্ডিয়া গ্যাটে যখন তৈরি হয়েছিল 1947 সালে তখন থেকেই ফাউন্ডিং মেম্বার ছিল, আর এখন তো সেটা WTO হয়ে গেছে। এর অবজেক্টিভ কি? টু সেট অ্যান্ড এনফোর্স রুল ফর দ্য ইন্টারন্যাশনাল ট্রেড, গোটা বিশ্বে যত ব্যবসা বাণিজ্য হচ্ছে। টু প্রোভাইড আ ফোরাম ফর দ্য নেগোশিয়েটিং অ্যান্ড মাউন্টেনিং ফার্দার ট্রেড লিবারালাইজেশন। টু রিজলভ ট্রেড ডিসপুট, যত ডিসপুট আছে সেই ডিসপুটগুলো ঠিকঠাক করা। টু কোঅপারেট with other international economic industries involved in global economic management এর ক্ষেত্রে। To help developing countries benefit fully from the global trading system, যাতে গোটা বিশ্বের একে অপরের সহায়তা করে যাতে ব্যবসা বাণিজ্য ঠিক মতন চলে, সেটা হচ্ছে WTO তদারকি করে। ঠিক আছে বন্ধুরা? তাহলে এরপরের যে নিউজটা আছে সেটা আমি আসছি। দেখো, আর্জেন্টিনা টু রিভাইভ ফোকল্যান্ডস ইস্যু ইন্ডিয়া। দেখো ভালো করে শোনো। দ্য গভর্নমেন্ট অফ আর্জেন্টিনা উইল লঞ্চ আ ক্যাম্পেইন ইন ইন্ডিয়া। এই যে আমাদের বরিস জনসন, যিনি ইউকের প্রাইম মিনিস্টার, আমাদের ভারতে এসেছিলেন, সেই সময়ই এই আর্জেন্টিনা এই কথাটা তুলেছে। উইল লঞ্চ আ ক্যাম্পেইন ইন ইন্ডিয়া on Sunday, demanding negotiation with the UK to settle the territorial dispute over the Isles Malvines. ঠিক আছে? Malvinos that are known as the Falkland Island in the UK. মানে ইউকে এবং আর্জেন্টিনার মধ্যে এই যে আইল্যান্ডটা আছে ম্যালভিনোস, যেটা সেইটারকে নিয়ে, এবং সেটাকে ফকল্যান্ডও বলা হয় অন্য নামে, সেটাকে নিয়ে একটা বিবাদ আছে এখনো পর্যন্ত। ঠিক আছে? দেখো, রিসেন্টলি ইউকে পিএম আমাদের বরিস জনসন, ইউকে পিএম যিনি এসেছিলেন আমাদের ইন্ডিয়াতে, এবং ইউকে এবং আর্জেন্টিনার মধ্যে সেখানে আবার কথাটা উঠেছে, ইউকে এবং আর্জেন্টিনার মধ্যে যে ফোকল্যান্ড নিয়ে যে কনফ্লিক্টটা আছে, এখনো পর্যন্ত 40 বছর হয়ে গেল, তাও এখনো পর্যন্ত রিজলভ হয়নি। সেই ব্যাপারটা যাতে ঠিকঠাক করে দেয়, এবং আর্জেন্টিনা বলছে যে ওটা আমাদেরকে দিয়ে দেওয়া হোক। এর পেছনে একটু ইতিহাস আছে, সেটাও একটু বলে দেবো। তা ইন্ডিয়াকে বলছে তো মধ্যস্থতা করার জন্য। তা ফকল্যান্ড, দেখো ফকল্যান্ডটা কি অ্যাকচুয়াল। ফকল্যান্ড আইল্যান্ড অলসো কল্ড ম্যালভিনাস আইল্যান্ড, ম্যালভিনাস বলা হয়, অর স্প্যানিশ আইল্যান্ডস ম্যালভিনস, internally self-governing overseas territory of the UK
ইন দ্য সাউথ আটলান্টিক ওশিয়ানের ওখানে। আচ্ছা, নর্দার্ন অফ দ্য সাউদার্ন টিপ অফ দ্য সাউথ আমেরিকা অ্যান্ড আ সিমিলার ডিস্টেন্স ইস্ট অফ দ্য স্ট্রেট অফ ম্যাগেলান ইন 1765, 1765 সালে। দেখো এই যে ফকল্যান্ড দ্য ফার্স্ট সেটেল করেছিল ব্রিটিশরা, ঠিক আছে। দে ওয়ার ড্রিভেন অফ 1770 যখন স্প্যানিশের মাধ্যমে যখন ড্রিভেন করে দেওয়া হলো, তখন কি হলো যে আবার নতুন করে এই যে ফ্রেঞ্চ যারা সেটেলমেন্ট করেছিল ওর মধ্যে ওই সময়ের মধ্যে, তখন ফ্রেঞ্চের কাছ থেকে আবার স্প্যানিশ নিয়ে নিল। 1771 সালে আবার ব্রিটিশরা রিস্টোর করলো এই ফকল্যান্ডকে দিয়ে, যখন উইদাউট কোনো রকম কনসাল্টেড ব্রিটিশরা কী করলো, ডিপার্ট করে গেল ওখান থেকে। তখন স্পেন কী করলো যে আবার জায়গাটা দখল করলো, সেটেলমেন্ট তৈরি করলো। 1820-তে এসে আর্জেন্টিনা গভর্নমেন্ট হুইচ হ্যাজ ডিক্লেয়ার্ড ইটস ইন্ডিপেন্ডেন্ট ফ্রম স্পেনের কাছ থেকে সেটা ইন্ডিপেন্ডেন্ট করলো। ইন 1816 প্রোক্লেমড ইটস সভরেনিটি ওভার দ্য ফকল্যান্ডস, ঠিক আছে। ইন 1831 the US warship destroyed the Argentina settlement on the East Falkland in the reprisal for the arrest of the 3 US ships that had been hunting seals in the area. 1831 সালে কি হচ্ছে, ইউএস ওয়ারশিপ কি করছে, ডেস্ট্রয়েড করছে আর্জেন্টিনার সেটেলমেন্টকে অন দ্য ইস্ট ফোকল্যান্ডে, ঠিক আছে। ফর দ্য কি জন্য করেছে, ফর দ্য অ্যারেস্ট অফ 3 US শিপ দ্যাট হ্যাড বিন হান্টিং সিলস ইন দ্য এরিয়া, মানে সেখানে ঘোরাফেরা করছিল এবং ইউএসের 3টে শিপ সেটা তারা করেছিল, অ্যারেস্ট করেছিল। তারপর ইউএস কি করেছিল, ইউএস ওয়ারশিপ ডেস্ট্রয়েড দ্য আর্জেন্টিনা সেটেলমেন্টগুলো। ইভেন আফটার ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ঠিক হয়েছিল যে ইউনাইটেড জেনারেল অ্যাসেম্বলি ইউকে অ্যান্ড আর্জেন্টিনা পিসফুলি রেজলিউশন করবে, কিন্তু সেই ডিসপুটটা এখনো পর্যন্ত রিজলভ হয়নি। 1965-তেও সেটাই বলছি যে ইউএনজিএ ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে রেজলিউশন অ্যাপ্রুভড হয়েছিল যে এটা নিয়ে যাতে সলভ হয়ে যায়, কিন্তু তাও কোনো ঠিকঠাক হয়নি। তাহলে নো সলিউশন। আলটিমেটলি কি হলো, ফকল্যান্ড আইল্যান্ড ওয়ার শুরু হলো আর্জেন্টিনা এবং ইউকের মধ্যে। এবার ইউকে অকুপাই দিস এরিয়া আর্জেন্টিনাকে হারিয়ে, এবং দে কন্ট্রোল ইট টোটালি বাই দ্য স্প্রেডিং ট্রুপস। সেখানে সেনাবাহিনীর বেস তৈরি করতে লাগলো। জানুয়ারি 2009 ফকল্যান্ড ডেমোক্রেটিক লোকাল গভর্নমেন্ট একটা তৈরি হয়েছিল। কি হলো যে ওখানকার সাধারণ মানুষদের বললো যে তোমরা কোন দিকে যেতে চাও, ইউকের সাইডে যেতে চাও না আর্জেন্টিনা সাইডে যেতে চাও। বেশিরভাগ মানুষ সেখানে বললো যে ইউকের সাইডেই তারা থাকতে চায়। তো এইটা নিয়ে একটা বিবাদ শুরু হলো। তো এই হচ্ছে সিচুয়েশন ফকল্যান্ড আইল্যান্ড নিয়ে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুব ভালো করে বুঝিয়ে দিলাম ব্যাপারটা। এরপরে যে খবরটা আসছে সেটা হচ্ছে আর্মি নট এগেনস্ট রিমুভাল অফ আপসপা। এই আপসপা নিয়ে AFSPA এইটা নিয়ে অনেক খবর এসছে। তা আপসপা একটা ফুল ফর্মটা আগে বলে দিই। আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট অফ 1958। আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট অফ 1958। এইটা নর্থ ইস্টার্ন যত স্টেট আছে, আসাম, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, এইসব জায়গায় কিন্তু লাগু আছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রিমুভ করে নেওয়া হয়েছে আসাম, মণিপুর, নাগাল্যান্ডের কিছু জায়গায়। কিছু মানুষ বলতে চাইলো যে এইটা উঠিয়ে নিচ্ছে তো ভালোই হচ্ছে, এবং বলতে চাইলো যে কিছু আর্মি আছে, আর্মিরা এই আপসা রিমুভ করতে চাইছে না। কিন্তু আমাদের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং তিনি বলেছেন যে আর্মি এইসব ব্যাপার কোনো দিনও এগেনস্টে হয় না, আর্মি অলওয়েজ এটাকে রিমুভ করতে চায়। জম্মু কাশ্মীরে যে ব্যাপারটা আছে যে আপসা, মানে যেহেতু ওখানে বিশৃঙ্খলতা লেগে থাকে, ওই জন্য বাধ্য হয়ে এই আপসা একটা ওখানে লাগু থাকে। যেদিনকার শান্তি হবে সেদিনকার উঠে যাবে, কিন্তু দাঙ্গাস তো শেষ হয় না, আপসা অ্যাক্ট অ্যাপ্লাই করা হয়ে থাকে, ওই জন্য শান্তি হলেই উঠে যাবে। যেমন এই আসাম, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড এইসব জায়গায় কিছুটা শান্তি দেখা যাচ্ছে, শান্তি হয়েছে বলেই কিছু কিছু জায়গায় কিন্তু এই আপসা একটা উঠিয়ে নিয়েছে, ঠিক আছে।
যেমন ধর নর্থ ইস্টার্ন যে স্টেটগুলো আছে, সিকিম, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, এইসব জায়গাগুলো লাগু থাকে। ইট ক্যান বি ইম্পোজড বাই দ্য সেন্টার or governor of a state on the state or parts of it after this are as an declared disturbed under section 3. section 3 এর মাধ্যমে কোথায় কোথায় ডিস্টার্বড এরিয়া সেই সব জায়গায় কিন্তু এগুলো লাগু থাকে। তা আপসা একটা আমি একটুখানি বলে দিই, ভালো করে তোমরা শোনো। প্রথমেই বলি আপসা যে একটা, সেটা ফুল ফর্মটা আমি আগেও বলে দিয়েছি, আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট, ঠিক আছে। The Union Home Ministry Amit Shah considerably reduced the disturbed area under it, ঠিক আছে। আচ্ছা, এটা কি? The Armed Forces Special Power Bill was passed by the both houses of Parliament and approved by the President on 11 September 1958. It became known Armed Forces Special Power Act 1958. কিন্তু why? কি জন্য? একটু আগে বললাম, ইনক্রিজ ভায়োলেশন, নর্থ ইস্টার্ন স্টেটস ডিক্রিজ, ঠিক আছে, ডিকেটস থেকে অনেক দিন ধরেই চলছে, ঠিক আছে। এছাড়াও কি মেনটেন পাবলিক অর্ডার, যে সমস্ত মানে পাবলিক অর্ডারগুলো থাকে সেগুলো যদি মেনটেন করা যায় এই সমস্ত ডিস্টার্বড এরিয়া বলতে কি, যেখানে যেখানে শান্তি শৃঙ্খলা বজায় থাকে না, ওই জন্যই সেই সব জায়গায় এই আপসা অ্যাক্ট ইউজ হয়। ইট সাসপেক্ট সামন, যদি সাসপেক্ট করে তখন আর্মি সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করে উইদাউট ওয়ারেন্ট কিন্তু। The Ministry of the Home Affairs would usually often the exception about it, ঠিক আছে। তা এই জিনিসটার জন্যই এই একটা উঠে এসছে, যে যেখানে যেখানে ডিস্টার্বড এরিয়া আছে ঠিক সেখানে সেখানে কিন্তু এই একটা লাগু হয়েছে, এবং শান্তি হলে তখন এটা থাকে না। ক্লিয়ার বন্ধুরা? তারপরে যে খবরটা আসছে ভালো করে শুনবে। রাশিয়া টু ডিপ্লয় সারমাত মিসাইল বাই অটম। দেখো সারমাত মিসাইল, এটা আমি আগে বলে দিই যে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে যুদ্ধটা হচ্ছে, এবং রাশিয়ার কিন্তু মানে হেড টু হেড ইউক্রেন কিন্তু করছে, প্রতিদ্বন্দ্বী হচ্ছে, ঠিক আছে, প্রচুর মানে করছে, মানে হেড টু হেড লড়াই হচ্ছে দুজনের মধ্যে, ঠিক আছে বন্ধুরা, হেড টু হেড লড়াই হচ্ছে। তা এর ফলে কি হয়ে গেছে, রাশিয়া এবার টার্গেট নিয়েছে যে সারমাত মিসাইল ডিপ্লয় করবে। দেখো, দ্য RS-28 সারমাত NATO named state statute 2 is reported to able to carry to 10 or more warheads and decoys. এই সারমাত মিসাইলের ক্যাপাসিটি হচ্ছে 11,000 থেকে 18,000 কিলোমিটার, ঠিক আছে। It has capacity of firing over either of the Earth's pole with a range of 11,000 to 18,000 kilometers. The Sarmat will also be the first Russian missile which can carry smaller hypersonic boost glide vehicle. বুঝতে পারছো কি জিনিস হচ্ছে এটা, মানে কতটা ডেঞ্জারাস মিসাইল। আচ্ছা, এই সারমাত মিসাইলে লিকুইড ফুয়েল ইউজ হয়, আদার্স যে সমস্ত মিসাইল থাকে সেখানে সলিড ফুয়েল ইউজ হয়। The Sarmat is named after the nomadic tribes that roam the steppes of the present day southern Russia, Ukraine, Kazakhstan in the early medieval period. Sarmatians were highly developed in horsemanship and warfare. খুব এক্সপার্ট ছিল এই সব ব্যাপারে, হর্সম্যানশিপ এবং ওয়ারফেয়ারে। দে আর অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাবিলিটিস অ্যান্ড পলিটিক্যাল এক্সপার্টাইজ, ঠিক আছে। 5th century BC থেকেও তাদের এক্সপার্টাইজের ব্যাপারটা খবরটা আছে। দে হোল্ড কন্ট্রোল দ্য ল্যান্ড বিটুইন উরালস অ্যান্ড দ্য ডন রিভার্স, উরাল এবং ডন রিভার্স ওই জায়গাটায় ওদের কন্ট্রোল এরিয়া। ইন দ্য 4th century দে ক্রস দ্য ডন অ্যান্ড কনকার্ড দ্য সিথিয়ানস। এই যে ডনস যে নদীটা মানে ক্রসিং করে তারা সিথিয়ানস জয় করেছিল, ঠিক আছে বন্ধুরা। তা এই ছোট্ট একটা মানে আরও কিছু খবর আসবে পরবর্তী ক্ষেত্রে, ঠিক আছে, কারণ এখন তো এটা নিয়ে খুব হট টপিক বলতে গেলে রাশিয়া আর ইউক্রেনের, ঠিক আছে বন্ধুরা। চলো পরের যে খবরটা হচ্ছে লা পেন ম্যাক্রন টু স্কোয়ার অফ টুডে। দেখো আজকে 24শে এপ্রিল, এই 24শে এপ্রিল ফ্রেঞ্চের কি প্রেসিডেন্ট হবে ফ্রান্সে, সেটা নিয়ে খুব জলঘোলা চলছে। তা এমত অবস্থায় দেখো লে পেন যিনি আছেন, ঠিক আছে, লে পেন হচ্ছে ম্যারাইন লে পেন,
উনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, ঠিক আছে, অপোজিশনে আছে কার, ম্যাক্রনের, যিনি বর্তমান ইমানুয়েল ম্যাক্রন, যিনি বর্তমান এখন প্রেসিডেন্ট ফ্রান্সের। তা এবার দেখা যাক, তা যা সিচুয়েশন বলছে সেটা তো মনে হচ্ছে ম্যাক্রন হয়তো এটা জয়ী হয়ে যেতে পারে, কিন্তু দেখা যাক, এখনও তো কোনো ঠিকঠাক হয়নি, এবার খবর আসবে এবং এটাকে নিয়ে কিন্তু পরবর্তী ক্ষেত্রে অনেক নিউজ আসার সম্ভাবনা বেশি, ঠিক আছে। The choose between the Emmanuel Macron and the far-right challenger Marine Le Pen, ইনি একজন মহিলা, টু রুল দ্য কান্ট্রি। দেখা যাক এবার কি সিচুয়েশনটা আসে, ঠিক আছে বন্ধুরা। চল, এরপরের যে খবরটা আসছে সেটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে। জেনারেটিং এনার্জি ফ্রম ব্যানানা পিল। দেখো আমাদের হাইড্রোজেন খুব দরকারি একটা গ্যাস, ঠিক আছে। স্টোরিং লার্জ কোয়ান্টিটি, এবং হাইড্রোজেন যদি জ্বালানো হয় পলিউশন হয় না, এটাই মেন ব্যাপার। স্টোরিং লার্জ কোয়ান্টিটি অফ এনার্জি ইন দ্য মডেস্ট অ্যামাউন্ট অফ space in vital requirement, and hydrogen has an impressive energy store capacity. Hydrogen has an energy value that is 7 times that of carbon. মানে কার্বনের থেকে এনার্জি ভ্যালু কিন্তু হাইড্রোজেনের বেশি, 7 টাইমস, 7 গুণ। বার্নিং অফ হাইড্রোজেন, হাইড্রোজেন যদি জ্বালানো হয় তাহলে ওয়াটার এবং হিট আমরা পাবো, ঠিক আছে। আর সিমিলার ওয়ে টু harness in energy in hydrogen would be to generate electricityও পাবো যদি জেনারেট করা হয়। This is achieved in the proton exchange membrane fuel cell, where it is pre-use for the metal catalyst. A hydrogen molecules is split into protons and electrons. হ্যাঁ, হাইড্রোজেন মলিকিউলটা প্রোটন ইলেকট্রনসে ভাগ হয়ে যায়, এবং এই যে ইলেকট্রনস যেটা পাওয়া যায় সেটা প্রোভাইডিং করে আমাদের কারেন্ট আউটপুট। উই শুড ইউজ হাইড্রোজেন ইন ভেহিকেলস, আমরা ভেহিকেলস ইউজ করি, কারণ পলিউশন ট্যাকেল করা যায়, কারণ এখন যা সিচুয়েশন আসছে সেটা খুব দরকার, এগুলো নিত্য নতুন ইনোভেটিভ যে চিন্তাভাবনাগুলো। ইলেকট্রিক কার্সে ইউজ হচ্ছে হাইড্রোজেন পাওয়ার কার্স, হ্যাভ আ refueling time of only about 5 minutes. Commercially available hydrogen powered cars have fuel tanks that can carry 5 to 6 kg of compressed hydrogen, with each kilo providing a range of about 100 km, emitting 9 liters of water, mostly as steam. মানে বুঝতে পারছো কি জিনিস। এছাড়াও অথর এখানে তুলে ধরেছে বায়োমাসের ব্যাপার। বায়োমাসটা কি হচ্ছে, ক্যাচ অল টার্মস ফর অর্গ্যানিক ওয়েস্ট ম্যাটেরিয়াল অফ প্ল্যান্টস, মানে প্ল্যান্টস এবং অ্যানিমালসদের ম্যাটেরিয়ালস যেগুলো থাকে, অর্গ্যানিক ওয়েস্ট। ইট ইজ রিচ সোর্স অফ বোথ হাইড্রোজেন অ্যান্ড কার্বন। ড্রাইড বানানা পিলস হ্যাজ আ হাইড্রোজেন কন্টেন্ট অফ 5% and 33% কার্বন। মানে যদি ব্যানানার যে পিলসটা আছে খোসা, সেটাকে যদি ভালো করে শুকানো যায় তার 5% হাইড্রোজেন পাওয়া যায় এবং 33% কার্বন। An important goal of all climate change curbing protocol is sequester as much carbon and possible. Don't let it to come a gas. মানে বুঝতে পারছো কতটা ইউজফুল এটা, এবং কিভাবে সেটা হবে। Organic matter is decomposed using a small burst of intense heat, মানে হালকা একটা হিট দিতে হবে আন্ডার ইনঅট কন্ডিশন। ফ্ল্যাশেস অফ ইরেডিয়েশন, মানে রেডিয়েশন করা হয় খুব কম সময়ে, যেটা হচ্ছে 15 মিলিসেকেন্ডসে, জেনন ল্যাম্পের মাধ্যমে, ঠিক আছে, অফ ইরেডিয়েশন অ্যান্ড এনাফ টু হিট দ্য সিস্টেম অফ 600 ডিগ্রি সেলসিয়াস, এবং নিজে থেকেই সেটা 600 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে, ঠিক আছে। অ্যান্ড ডিকম্পোজ আ কিলোগ্রাম অফ বানানা পিল পাউডার, ঠিক আছে, লিবারেটিং 100 লিটার্স অফ হাইড্রোজেন গ্যাস, এবং কিছু লিবারেট হয়ে যাবে 100 অফ হাইড্রোজেন গ্যাস। দিস শর্ট বার্স্ট অফ ফটোথার্মাল এনার্জি অলসো প্রডিউসেস, এই যে একটা হালকা একটা বার্স্ট হবে এবং ফটোথার্মাল এনার্জির, সেটা 330 গ্রাম অফ বায়োচার তৈরি করবে বা বায়োকার তৈরি করবে। আর সলিড রেসিডিউ দ্যাট ইজ রিচ ইন কার্বন। বায়োকার হচ্ছে একটা আদার ইউজেস অফ
apart from the safekeeping carbon, biochar has the several uses in agriculture use হয় agricultural leftover such as rice husk, ঠিক আছে, ওখানে আবার কি দেখো রাইস হাস্ক as a major source of biomass, দেখো একটার সঙ্গে একটা রিলেট রয়েছে, and the biochar is forms a significant mineral content, adding it to soil enriches plant nutrients, এবং এর ফলে কি হবে, এটা যদি আবার মাটির সঙ্গে যদি মেশানো যায় তাহলে এনরিচ হবে, সয়েলের নিউট্রিয়েন্টের একদম ইয়ে হয়ে যাবে, এবং এর ফলে গাছগুলো মানে গাছ যেগুলো রোপণ করা হয় এবং সেগুলো নিউট্রিয়েন্ট পাবে সেখান থেকে। আশা করি বন্ধুরা বুঝতে পারলে, আমি খুব আস্তে আস্তে বললাম ব্যাপারগুলো, ঠিক আছে বন্ধুরা। চলো এরপরে লাস্ট যে খবরটা হচ্ছে সিবিএসসি ড্রপস চ্যাপ্টার অন ইসলামিক এম্পায়ার্স কোল্ড ওয়ার। দেখো দ্য সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হ্যাজ ড্রপড chapters about the non-aligned movement, the Cold War era, the rise of Islamic empires in Afro-Asian territories, the chronicles of the Mughal courts and the Industrial Revolution. এই চ্যাপ্টারগুলো বাতিল করছে from the history and political science syllabus of classes 11 and 12. Similarly, class 10 syllabus impact of globalization on agriculture from chapter food security has been dropped. The translated except from 2 poems, আরো 2 poems যেটা উর্দুতে লেখা, ঠিক আছে, সেটা ক্লাস 10 এর বাতিল করছে। ফয়েজ আহমদ ফয়েজ ইন দ্য রিলিজিয়ন কমিউনালিজম পলিটিক্সের ওপর আছে, তা এই জিনিসটা বাতিল করছে। আরও কি ড্রপ করছে, যে ডেমোক্রেসি অ্যান্ড ডাইভার্সিটি যে চ্যাপ্টার আছে, ঠিক আছে, তা এইটা হচ্ছে একটা নিউজ, কিন্তু এটার ওপর কিন্তু আরও কিছু আলোচনা হবে পরবর্তী ক্ষেত্রে। কি হয়েছে, এই যে সিলেবাসটা যখন বাতিল করা হবে সেটা 2022-23 সাল থেকে পুরো চালু হচ্ছে, আর বোর্ড এক্সামে দুটো টার্মে হতো, সেটা একটা টার্মে আবার ফিরিয়ে নেওয়া হচ্ছে, প্রথম দিকে একদম একটা টার্মই পরীক্ষা হতো এবং দুটো টার্মে হয়েছিল কেন কোভিড-19 জন্য, সেটা আবার ওয়ান টার্মে নিয়ে আসা হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে এতটা অবধি। তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে, কমেন্টে অবশ্যই জানাও, কারণ কোথায় কি প্রবলেম হচ্ছে সেটা তাহলে আমি বুঝতে পারবো, আমি পরবর্তী ভিডিওতে আরও ঠিক করার চেষ্টা করব। ধীরে সুস্থে বোঝাচ্ছি, এটা প্রত্যেকেরই খুব সুবিধা হবে, এটা আমি বারবারই বলে আসছি। আসন্ন যে সমস্ত ভাইবা প্রত্যেকটা ক্ষেত্রে, পার্সোনালিটি টেস্টে, ডেসক্রিপটিভ এক্সামে প্রত্যেকটা ক্ষেত্রে খুব কাজে দেবে, এবং কিছু কিছু শর্ট কোশ্চেনও থাকে সেটা অন ডে এক্সামেও কাজে লাগে। ওকে বন্ধুরা, তাহলে তোমরা খুব ভালো থেকো, এবং ভিডিওটা তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে এই বেনিফিটটা সবাই নিতে পারে। বেল আইকনটা ট্যাপ করো যাতে অতি সত্বর তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যায়। আজ তাহলে আসি বন্ধুরা, আবার কাল দেখা হবে। টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো, টাটা।